ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়, স্বামী বিবেকানন্দ সম্পর্কে। স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমি কয়েকটি ভিডিও বানাবো। আজকে আমার পার্ট 1 স্বামী বিবেকানন্দের ভিডিওর। এই ভিডিওতে বিবেকানন্দের জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করব। বাংলা এবং বাঙালিরা 1800 থেকে 1899 সাল এই সময়ে, অর্থাৎ 19 শতক ধরে বাঙালি চিন্তাবিদরা পাশ্চাত্য শিক্ষা, পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান, পাশ্চাত্য চিন্তা চেতনা সম্পর্কে চর্চা করেন। পাশ্চাত্য দর্শনের সঙ্গে তাদের পরিচিতি ঘটে। পাশ্চাত্যের প্রভাবে ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন দেখা দেয়। বাঙালিরা ভারতের সমাজ ব্যবস্থাতে গোটা ভারতীয় সমাজের কুসংস্কার, অন্ধত্ব, কুপ্রথা, দুর্বলতা এইসব বিষয়ে তুলে ধরেন যে ভারতের মানুষের মধ্যে কুসংস্কার আছে, অন্ধত্ব আছে, অন্ধবিশ্বাস আছে এবং সাহসের অভাব আছে, দুর্বলতা আছে। এইসব বিষয়গুলি বাংলার চিন্তাবিদরা গোটা ভারতের তুলে ধরেন। আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স, আত্ম অনুসন্ধান, সেলফ রিসার্চ, আত্মসংশোধন, সেলফ কারেকশন, এগুলিকে চেষ্টা করেন ভারতের কিছু চিন্তাবিদ। ভারতবর্ষের এক্ষেত্রে রাজা রামমোহন রায়ের নাম উল্লেখ করব। রাজা রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি একাধিক ভাষায় পারদর্শী ছিলেন। পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান, সমাজ, রাজনীতি সম্পর্কে অবহিত হয়ে ভারতীয় সমাজের পরিবর্তনের ডাক দেন। এই কারণে রামমোহন রায়কে নবজন্মের অগ্রদূত বলা হয়। কার নবজন্মের? ভারতের নবজন্ম। ভারতকে একটা নতুন রূপে তুলে ধরতে চান রামমোহন রায়, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে, তার দ্বারা প্রভাবিত হয়ে। এই একটা ধারা, পাশ্চাত্য শিক্ষা, ইংরাজিকে, পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান, শিক্ষা সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে ভারতীয় সমাজের মধ্যে পরিবর্তন আনা, এই একটা ধারা দেখা দেয়। অন্য একটি ধারা ভারতীয় শিক্ষা সংস্কৃতিতে, ভারতীয় দর্শনে দেখা দেয়। সেটা হলো পাশ্চাত্যের দ্বারা প্রভাবিত হয়ে নয়, ভারতের প্রাচীন যে ঐতিহ্য, প্রাচীন যে শিক্ষা সংস্কৃতি, এইগুলিকে গুরুত্ব দিয়ে ভারতের সমাজ সংস্কার, ভারতের মানুষের মধ্যে আত্মবিশ্বাস, আত্ম সচেতনতা, ভারতবর্ষের মানুষের মধ্যে যে কুসংস্কার, কুপ্রথা, অন্ধবিশ্বাস, দুর্বলতা, এগুলিকে কাটানোর চেষ্টা করা হয়। এই যে ভারতীয়
প্রাচীন ঐতিহ্য, প্রাচীন দর্শনকে গুরুত্ব দিয়ে ভারতীয় বর্তমান সমাজের মানুষের মধ্যে যে কুসংস্কার আছে, অন্ধবিশ্বাস আছে, দুর্বলতা আছে, সেগুলিকে কাটিয়ে উঠার কথা বলছেন। তাহলে আমরা দেখছি এখানে পাশ্চাত্যবাদী আর প্রাচ্যবাদী। বিবেকানন্দ প্রাচ্যবাদী। বিবেকানন্দ প্রাচীন ঐতিহ্য, প্রাচীন ধর্ম, শিক্ষা, সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে, দর্শনকে গুরুত্ব দিয়ে বর্তমান ভারতের যে সমাজে কুসংস্কার রয়েছে তা দূর করতে চেয়েছেন। ভারতের মানুষের মধ্যে যে অন্ধবিশ্বাস আছে তা দূর করতে চেয়েছেন। এক্ষেত্রে কিন্তু বিবেকানন্দ পাশ্চাত্যকে গুরুত্ব দেননি। তাই রামমোহনের সঙ্গে বিবেকানন্দের একটা পার্থক্য আছে। রামমোহন আর বিবেকানন্দ যে জাতীয়তাবাদের কথা বলছেন, ভারতীয় মানুষের মধ্যে ঐক্য সংহতি গড়ে তোলার ক্ষেত্রে রামমোহন পাশ্চাত্যকে বেশি গুরুত্ব দিয়েছেন। বিবেকানন্দ ভারতের প্রাচীন যে আদর্শ ঐতিহ্য সেটাকে গুরুত্ব দিয়ে ভারতীয় সমাজ সংস্কার, ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের ধারণা গড়ে তুলতে চেয়েছেন। তাই ভারতীয়রা ভারতীয় প্রাচীন ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হবে, এটা কিন্তু একটা নিজস্বতা আছে, অন্যের দ্বারা প্রভাবিত হননি। এক্ষেত্রে আমরা দেখব যে বিবেকানন্দ কবিগুরু রবীন্দ্রনাথের বক্তব্যর সঙ্গে তার বক্তব্যের মিল আছে। রবীন্দ্রনাথও পাশ্চাত্যের যে জাতীয়তাবাদ, পাশ্চাত্যের যে দেশাত্মবোধ, সেটা উগ্র জাতীয়তাবাদ, বিকৃত জাতীয়তাবাদ, এটাকে সমর্থন করেননি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ পাশ্চাত্যের জাতীয়তাবাদের মধ্যে আগ্রাসী মনোভাব, একটা উগ্র মানসিকতা তৈরি করা, এটা কিন্তু পাশ্চাত্য জাতীয়তাবাদের মধ্যে তিনি লক্ষ্য করেছেন। তাহলে বিবেকানন্দের সঙ্গে রবীন্দ্রনাথের এখানে মিল আছে। বিবেকানন্দ ধর্ম সংস্কারের পথকে গ্রহণ না করে তিনি গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ ব্রিটিশ সরকারের সাহায্য নেননি বিবেকানন্দ ভারতে জাতীয়তাবাদ গড়ার ক্ষেত্রে, যেখানে রামমোহন ব্রিটিশ সরকারের সাহায্য নিয়েছেন। রামমোহনের ব্রিটিশ ভক্তি ছিল, তিনি ব্রিটিশ সরকারের বিরোধিতা করেছেন ঠিকই, কিন্তু সেই মুহূর্তে রামমোহন ভারতীয় সমাজের কুসংস্কার দূর করবার জন্য, ভারতীয় সমাজের মানুষের মধ্যে অন্ধত্ব, দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য ব্রিটিশ সরকারকে তিনি সমর্থন করেছিলেন। এই জায়গায় বিবেকানন্দ অন্য পথ গ্রহণ করেছেন, যে ভারতীয় সমাজের নিজস্বতা আছে, নিজস্ব বৈশিষ্ট্য আছে, ভারতের যে জাতীয়তাবাদ, এটাকে বিবেকানন্দ আধ্যাত্মিক রূপ দেন। বিবেকানন্দ এক্ষেত্রে বঙ্কিমচন্দ্র, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম যে সঙ্গীত, বঙ্কিমচন্দ্রের লেখার মধ্যে যে দেশপ্রেম, দেশাত্মবোধ, এই বিষয়গুলিকে গুরুত্ব দেন বিবেকানন্দ। বিবেকানন্দ অরবিন্দের বক্তব্যকে গুরুত্ব দেন। অরবিন্দ জাতীয়তাবাদের ক্ষেত্রে বলেছিলেন যে ভারতের জাতীয়তাবাদ এমন একটা জাতীয়তাবাদ যে আগামী দিনে পৃথিবীতে ভারত পথ দেখাবে। ভারতের জাতীয়তাবাদকে শান্তির জাতীয়তাবাদ, নিজের ভূখণ্ড, নিজের দেশকে ভালোবাসা, মাতৃরূপে ভালোবাসা, তার পাশাপাশি অন্যান্য দেশকে, অন্যান্য জাতিকে সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া, এই আদর্শটা বিশ্ববাসী গ্রহণ করবে, এটা অরবিন্দ বলেছিলেন। তাহলে অরবিন্দ ঘোষের যে
জাতীয়তাবাদী ভাবনা। অরবিন্দ ঘোষ দেশকে যেমন মায়ের মতো ভালোবাসেন, বিবেকানন্দও তেমনি দেশকে, ভারতবর্ষকে মায়ের মতো ভালোবাসেন। বিবেকানন্দ দেশ বলতে গেলে, ভারত বলতে গেলে ভারতবাসীকে বুঝিয়েছেন। দেশ মাতাকে ভালোবাসা মানে ভারতবাসীকে ভালোবাসা, মায়ের মতো ভালোবাসা। বিবেকানন্দ বিপিনচন্দ্রের জাতীয়তাবাদের দ্বারা, বাংলার বিখ্যাত চিন্তাবিদ বিপিনচন্দ্র পাল তার দ্বারা প্রভাবিত হয়েছেন। তাহলে আমরা দেখছি বিবেকানন্দ ভারতের অতীত গৌরবের কথা বলেছেন। ভারতের অতীতের ইতিহাস হলো গৌরবের ইতিহাস, গৌরব উজ্জ্বলের ইতিহাস। ভারতের অতীতের ইতিহাস হলো একটা এমনই ঐতিহ্যমণ্ডিত, যার নিজস্ব বৈশিষ্ট্য আছে, যার নিজস্ব সংস্কৃতি রয়েছে। তাই বিবেকানন্দ অতীতের গৌরবকে সামনে রেখে আধ্যাত্মিকতার পথ ধরে ভারতের ভবিষ্যৎ গড়ে তোলার কথা বলেছেন। বিবেকানন্দ বলেছেন অতীতের গৌরবকে সঙ্গে নিয়ে, মেনে নিয়ে আগামী দিনে যে ভারতের সুনাম অর্জন হবে এ বিষয়ে নিশ্চিত। বিবেকানন্দ ব্রাহ্ম আন্দোলনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। কেশবচন্দ্রের সঙ্গে, শিবনাথ শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ ছিল, যে কেশবচন্দ্রের সঙ্গে ভারতীয় ব্রাহ্ম সমাজের বিরোধ ছিল, অর্থাৎ সাবেকি যে ব্রাহ্ম সমাজ। কেশবচন্দ্র ভারতের ব্রাহ্ম সমাজ গঠন করেছিলেন। যাই হোক, এই ব্রাহ্ম আন্দোলনের সঙ্গে বিবেকানন্দ যুক্ত থাকলেও তাদের প্রতি, অর্থাৎ ব্রাহ্ম আন্দোলনের বিষয়ে তিনি সন্তুষ্ট ছিলেন না, তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। বহু সংশয় ছিল তার ব্রাহ্ম আন্দোলন সম্পর্কে। আর তারপর তিনি বহু চিন্তার মাধ্যমে, বিতর্কের পর বিবেকানন্দ দক্ষিণেশ্বরে রামকৃষ্ণের সংস্পর্শে আসেন। বিবেকানন্দ নবগোপাল মিত্রের হিন্দু মেলার যে আদর্শ, হিন্দু মেলার যে বক্তব্য, সেটাকে তিনি গ্রহণ করেন। স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সুরেন্দ্রনাথ বক্তব্য রেখেছিলেন স্টুডেন্টস অ্যাসোসিয়েশনে। সেই বক্তব্যের দ্বারা বিবেকানন্দের মধ্যে জাতীয় আবেগ তৈরি হয়। সুরেন্দ্রনাথ দেশ প্রেমিক ছিলেন, সুরেন্দ্রনাথ জাতীয়তাবাদী ছিলেন। তাকে রাষ্ট্রগুরু বলা হয় সুরেন্দ্রনাথকে। কাকে রাষ্ট্রগুরু বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। আবার রামমোহনের বৈদান্তিক যে আদর্শ, রামমোহনেরও দেশপ্রেম ছিল। রামমোহনের মধ্যে, হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্যের আদর্শ, সেটা ছিল। এই 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 বিষয়টাকে বিবেকানন্দ সমর্থন করেন, হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যকে। বিবেকানন্দ হিন্দু সন্ন্যাসী হয়েও নবভারত গঠনের জন্য, নতুন ভারত গঠনের জন্য বলেছেন ভক্তির দরকার নেই, ভক্তির পরিবর্তে জ্ঞানকে গুরুত্ব দিতে হবে। ভারতবাসীকে সচেতন হতে হবে, ভারতবাসীকে সৎ হতে হবে। আর সদ্গুণ ভারতবাসীর মধ্যে আছে, সদ্গুণ, ভার্চু। আর এই ভার্চুটা এক্ষেত্রে সক্রেটিসের বক্তব্যের সঙ্গে বিবেকানন্দের মিল আছে। সক্রেটিস বলেছিলেন ভার্চু ইজ গড, ভার্চু ইজ নলেজ। ভার্চু ইজ নলেজ।
অর্থাৎ নলেজকে গুরুত্ব দিতে হবে, রিজনকে গুরুত্ব দিতে হবে। বিবেকানন্দ এইভাবে এইভাবে ভারতে জাতীয়তাবাদকে শক্তিশালী করতে চান। বিবেকানন্দ মনে করেন ভারতের জাতীয়তাবাদ চোখে দেখা যায় না, মানুষের মনে মনে দেশের প্রতি ভালোবাসা গড়ে ওঠে। এখানে কোনো জাতি নয়, ধর্ম নয়, এখানে কোনো শ্রেণী নয়, সমস্ত ভারতবাসীর মধ্যে যদি ঐক্য গড়ে তোলা যায় তাহলে ভারতের জাতীয়তাবাদ শক্তিশালী হবে। আর জাতীয়তাবাদ শক্তিশালী হলে কি হবে? দেশ শক্তিশালী হবে। দেশের মানুষকে আত্মবলে বলীয়ান হতে হবে, এখানে মানুষকে নির্ভীক হতে হবে। সমাজ থেকে, ভারতীয় সমাজে কুপ্রথা আছে, ভারতীয় সমাজে অন্ধবিশ্বাস আছে, ভারতীয় সমাজে দুর্বলতা আছে। এগুলোকে নেতিবাচকভাবে ভাবলে হবে না। এসব কথা ভুলে যেতে হবে। জাতিভেদ প্রথাকে দূর করতে হবে। জাতি নয়, বিভিন্ন উচ্চ বর্ণ, নিম্ন বর্ণ, এই মধ্যে যে বিভাজন, এটাকে দূর করবার জন্য আহ্বান জানিয়েছেন বিবেকানন্দ। কুপ্রথা যেটা খারাপ প্রথা, কেন মানবে মানুষ? সেটাকে বিদায় দিতে হবে আর মানুষকে যুক্তিবাদী হতে হবে। নলেজ গ্যাদার করতে হবে মানুষকে। এর মধ্য দিয়ে কি হবে? ভারতবর্ষের মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি হবে। একতা এমন একটা জিনিস, আত্মশক্তিকে বলীয়ান করবে, শক্তিশালী করবে। আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে হবে। আত্মবিশ্বাস, আত্মসংশোধন, অর্থাৎ প্রত্যেকটা মানুষকে নিজেকে সংশোধন করতে হবে, আত্মসংশোধন। আর প্রত্যেকটা মানুষকে নিজে কি তার অনুসন্ধান করতে হবে, আমি কে এটা জানতে হবে। তাহলে ভারতের জনগণের মধ্যে জাতীয়তাবাদী ভাবনা গড়ে উঠবে এবং সেটা হবে শক্তিশালী জাতীয়তাবাদ, আদর্শ জাতীয়তাবাদ। পাশাপাশি শক্তি সাধনা করতে হবে, বিবেকানন্দ বলেছেন। আর সক্রিয়তা প্রয়োজন। মানুষ যে হাত গুটিয়ে বসে থাকবে তাহলে জাতীয়তাবাদ শক্তিশালী হবে না। জাতীয়তাবাদ মনের ব্যাপার। জাতীয়তাবাদকে অনুভব করা যায়, এটা ফিলিংসের ব্যাপার, এটা বিমূর্ত, এটা চোখে দেখা যায় না। এই যে একটা শক্তি জাতীয়তাবাদ, এর জন্যে এই শক্তিকে পাওয়ার জন্যে তোমার চেষ্টা করতে হবে, মানুষকে সক্রিয় করতে হবে, মানুষকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আর কুপ্রথা এগুলোর বেড়াজাল থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে। ভয়, নিষ্ক্রিয়তা একটা জাতির পক্ষে শুভ নয়। ভয় কাটাতে হবে। আত্মবিশ্বাস, আত্মসংযম, আত্মশক্তিতে বলীয়ান, আত্মসমালোচনা, আত্মসংশোধন, এইগুলোকে বিবেকানন্দ গুরুত্ব দিয়েছেন। আর কোনো সময় নিষ্ক্রিয় থাকলে হবে না। নিষ্ক্রিয়তাকে জয় করতে হবে, ভয়কে জয় করতে হবে, সাহসী হতে হবে। এখানে আমরা দেখেছি যে গান্ধীজি ভয়কে জয় করার কথা বলেছে, সাহসী হতে হবে। অর্থাৎ যিনি অহিংস, গান্ধীজি বলেছেন, যিনি অহিংস, যিনি সত্যাগ্রহী, সত্যে পৌঁছাতে চান, তিনি নির্ভীক, তিনি খুব সাহসী। তাই এই ক্ষেত্রে আমরা গান্ধীজির বক্তব্যের সঙ্গে বিবেকানন্দের বক্তব্যের মিল আছে যে ভারতবাসী কোনো সময় ভয় পাবে না। ভারতবাসী নিজেরা নিজেদের মধ্যে বিভাজন করবে না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই বিভাজনকে ভুলে যেতে হবে ভারতবাসীকে। পাশ্চাত্যকে অন্ধ অনুসরণ করা ঠিক নয়।
বিবেকানন্দ আগেই বলেছেন, ভারতের প্রাচীন ঐতিহ্য, প্রাচীন দর্শন, শিক্ষা, সংস্কৃতি সেটা গৌরবপূর্ণ, অত্যন্ত উচ্চ মানের, সেটাকেই অবলম্বন করতে হবে। পাশ্চাত্যকে অন্ধ অনুকরণ করা যাবে না, পাশ্চাত্যের যে ভালো দিক সেটা গ্রহণ করতে হবে। তাই তো এখানে আমরা বলতে পারি যে বিবেকানন্দ প্রাচ্য, অর্থাৎ আমাদের দেশীয় যে জাতীয়তাবাদ, আদর্শ জাতীয়তাবাদ, সেটাকে গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি পাশ্চাত্যে যেটা ভালো, উগ্র জাতীয়তাবাদ নয়, আদর্শ জাতীয়তাবাদ যেটুকু পাশ্চাত্যের মধ্যে আছে সেটাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে তিনি সমন্বয় সাধনের চেষ্টা করেছেন। দেশের প্রতি, অর্থাৎ ভারতবাসীর প্রতি বিবেকানন্দের যে অনুরাগ, ভালোবাসা, অনুরাগ মানে ভালোবাসা, সেটা সেটা অগাধ ভালোবাসা, গভীর ভালোবাসা। ভারতবাসীর মধ্যে একটা আগে থেকেই নিজস্ব বৈশিষ্ট্য আছে। কেন ভারতবাসী অপরকে অনুসরণ করবে? ভারতের প্রাচীন যে সভ্যতা, ভারতের যে প্রাচীন সভ্যতা, সেটা নিয়ে ভারতবাসীকে গর্ব অনুভব করতে হবে, গর্ববোধ করতে হবে যে আমরা ভারতবর্ষে বসবাস করি, আমাদের ঐতিহ্য অনেক উন্নত, আমাদের সভ্যতা অনেক উন্নত। আর ভারতবাসী বলতে গেলে অনেকেই কিন্তু মুষ্টিমেয় ধনী ব্যক্তির আদর্শকে প্রাধান্য দেন, কিন্তু বিবেকানন্দ এক্ষেত্রে সবার উপরে, কোনো শ্রেণী নয়, কোনো জাতি নয়, কোনো সম্প্রদায় নয়, শ্রেণী জাতি উচ্চ নিচু নির্বিশেষে নারী পুরুষ সব মানুষকে তিনি একই 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 বন্ধনে আবদ্ধ হওয়ার কথা বলেছেন। একই বন্ধনে আবদ্ধ হতে হবে। আর বিশেষ করে ভারতবাসী বলতে গেলে তিনি স্পেশালি বলেছেন দরিদ্র মানুষকে বুঝতে হবে, দরিদ্র মানুষের মনকে বুঝতে হবে, দরিদ্র মানুষের সমস্যা বুঝতে হবে। বিবেকানন্দের কাছে দরিদ্র মানুষ ছিল ঈশ্বরের মতো। তিনি ঈশ্বর বলতে গেলে দরিদ্র মানুষকে বুঝিয়েছেন। তাই তিনি বলেছেন, যে জন দরিদ্রকে সেবা করবে, যে জন জীব সেবা করবে, সেই জনই হচ্ছে ঈশ্বরকে সেবা করবে। খুব উন্নত কথাবার্তা, উন্নত ভাবনা বিবেকানন্দ। দরিদ্র মানুষকে সাধারণত আমরা যারা যারা বুঝি না, ভাবি না, দরিদ্র মানুষকে আমরা ঘৃণা করি। তাই এই জায়গায় দাঁড়িয়ে বিবেকানন্দ তার মহত্ব, তার উন্নত মানসিকতার পরিচয় দিয়েছেন যে দরিদ্ররাই হলো ঈশ্বর, ঈশ্বর আর কিছু নাই। আর দরিদ্র মানুষকে সেবা করলেই ঈশ্বরকে সেবা করা হবে। বিবেকানন্দ বলেছেন যে আই লাভ মাই কান্ট্রি অনলি টু ওয়েল। বিবেকানন্দের বাণী, ভারতবাসীর আত্মবিশ্বাস আছে, ভারতবাসীর আত্মবিশ্বাস, সাহস বৃদ্ধি, এগুলোকে গুরুত্ব দিতে হবে। সাহস বৃদ্ধি করতে হবে, ভারতে সাহসী হতে হবে, ভয় দূর করতে হবে। বিবেকানন্দ মনে করেন মানুষ কেবল দেহ নয়, মানুষ কেবল দেহ নয়, মানুষের অর্থাৎ মানুষের দেহ, মানুষ কেবল দেহ নয়, সে আত্মার মৃত্যু নেই। দেহের মধ্যে যে আত্মা আছে তার কোনো মৃত্যু নেই। আগুন তরবারি কেউ তাকে স্পর্শ করতে পারে না। আগুন তরবারি কেউ তাকে মানে এখানে আত্মাকে স্পর্শ করতে পারে না। জল তাকে ভেজাতে পারে না, বায়ু শুষ্ক করতে পারে না, আত্মাকে বায়ু শুকিয়ে দিতে পারে না, আত্মাকে জল ভেজাতে পারে না। এখানে মানুষ মানে শুধু দেহের বাইরের কাঠামো নয়, তার ভিতরে যে মনুষ্যত্ব, বিবেক, অর্থাৎ তার মধ্যে যে আত্মা শক্তি,
সেই শক্তিকে তাহলে আমরা দেখছি উনি বলছেন যে কেউ তাকে স্পর্শ করতে পারে না, তরবারি কেউ তাকে স্পর্শ করতে পারে না। আত্মার মৃত্যু নেই, আত্মাকে জল ভেজাতে পারে না, আত্মাকে বায়ু শুষ্ক করতে পারে না। আত্মা হলো অমর। এই বাণী, বিবেকানন্দের এই বাণী, বিখ্যাত বাণী, বাংলা তথা ভারতের বিপ্লবীদের উদ্বুদ্ধ করেছে। বাংলা মানে আজকে বাংলাদেশ আর পশ্চিম বাংলা, বিহারের কিছু অংশ, উড়িষ্যার কিছু অংশ। আজকে এই এদের বিপ্লবীদের, এখানকার বিপ্লবীদের, বিবেকানন্দের যে আদর্শ, সেই বিবেকানন্দের বাণী, হ্যাঁ, বিপ্লবীদের কাছে ছিল সম্পদ, অমূল্য সম্পদ, অনেক সম্পদ। রামকৃষ্ণ মিশনে বহু বিপ্লবী যোগ দিয়েছিলেন। অর্থাৎ আমরা দেখলাম বিবেকানন্দ একজন বিরাট মানুষ, বিরাট ব্যক্তিত্ব, ভারতীয় জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। রামমোহনকে যদি আমরা ভারতের আধুনিক মানুষ বলি, ভারত পথিক বলি, তাহলে বিবেকানন্দকে বলবো আধুনিক আদর্শ জাতীয়তাবাদের জনক হলো বিবেকানন্দ। বিবেকানন্দ অমরত্ব লাভ করেছেন আমাদের কাছে। তার আদর্শ যুগ যুগ ধরে অবিনশ্বর হয়ে আছে। আমরা তাকে সম্মান করি। তিনি যে জাতীয়তাবাদের কথাগুলো বলেছেন, সত্যিই সার্বজনীন একটা ভাবনা, সার্বজনীন অনুভূতির বিষয়, আবেগের বিষয়। তাই বিবেকানন্দর ভাবনা, জাতীয়তাবাদ আজকে বিশ্বে আন্তর্জাতিকতাবাদের সৃষ্টি করবে। এই জাতীয়তাবাদ কিন্তু সংকীর্ণ জাতীয়তাবাদ নয়। এই জাতীয়তাবাদ পাশ্চাত্যের দর্শনের উগ্র জাতীয়তাবাদ নয়। এই জাতীয়তাবাদ হচ্ছে একটা আদর্শ জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদের সঙ্গে মানবতাবাদ, যুক্তিবাদ যুক্ত আছে। এই জাতীয়তাবাদ কুসংস্কার মুক্ত। এই জাতীয়তাবাদ বন্ধুত্ব নয়। এই জাতীয়তাবাদ একটা প্রগতিশীল জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদ দরিদ্র মানুষের মনে আশা আকাঙ্ক্ষা জেগে ওঠার জাতীয়তাবাদ। সমস্ত স্তরের, সমস্ত শ্রেণীর, সমস্ত ধর্মের, সমস্ত জাতির মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করবে এমন জাতীয়তাবাদ বিবেকানন্দ সৃষ্টি করেছেন। এটা আজকের দিনেও বিবেকানন্দ প্রাসঙ্গিক এবং তার আদর্শ অমরত্ব লাভ করেছে। তার যে ন্যাশনালিজম, তাকে আমরা ইটালির ঐক্য আন্দোলনের একজন নেতা এবং তাত্ত্বিক, তিনি হলেন জোসেফ ম্যাৎসিনি, তার সঙ্গে বিবেকানন্দের জাতীয়তাবাদকে তুলনা করতে পারি। এই বলে আজকে ভিডিও এখানেই শেষ করলাম।